নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প স্বপ্নদোষ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্পটি পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। আপনারা ইচ্ছে করলে সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। যারা জয়েন করবেন তাদের জন্য থাকবে সপ্তাহে একটি করে অতিরিক্ত ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সমাহার। আজ আপনাদের বলবো গল্প স্বপ্নদোষ, কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্পটি লেখনীতে এবং পাঠে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্লিজ প্লিজ পত্নী, এটা মুখে নাও প্লিজ। বুঝেছি, মিলনের আগে ফোরপ্লেটা খুব জরুরি, কিন্তু তুমি তো স্বতন্ত্র পুরুষের মতো কথা বলছো। আমার চাহিদা পূরণ করবে না? সব করবো পত্নী, কিন্তু আমি যে আর প্লিজ। পত্নী বুঝতে পারে নিজের পোশাকের দিকে বারবার তাকাচ্ছে অতনু। পদ্মিনীকে চোখের ইশারায় বোঝাতে চাইছে এই মুহূর্তে তার সাথে ফোরপ্লেতে নামতে। আর ওর কাছে এটা মানেই শরীরের গোপনতম স্থানে জিহ্বা দ্বারা লেহন করা, তারপরে চোষণ, তারপরে একটা অসম্ভব আর্তনাদের সঙ্গে কামড়, আর সেই কামড়টাই বাড়াবে শরীরের সব জায়গায় এক অভূতপূর্ব শিহরণ। কেঁপে ওঠে অতনুর শরীরটা মেয়েলি হাতের স্পর্শেই। পদ্মিনী সাদা মুক্তোর মতো দাঁতের মাটি বের করে হাসতে থাকে, তারপরে বিরাট বড় জিহ্বাটা বের করে যেন অতনুকে গ্রাস করবে এমনভাবে তীর তীর করে এগিয়ে আসে তার চোখের সামনে। আর ধীরে ধীরে সেই মুখমণ্ডল বিস্তৃত সেই মস্ত বড় জিহ্বাটা নেমে যেতে থাকে ক্রমাগত অতনুর শরীরের গুপ্ত স্থানে। হঠাৎই, and don't tell me I have been having sex in my dreams for the first few days. What? Who is that girl? I don't know. Just a minute. Yes. আরে হ্যাঁ, চলে এসেছি। Yes. Okay. Bye. Okay, bye. I am on the way to Emily's house and I will call you later. Okay. Bye. Take care. Yes. এত রেইতে জঙ্গলে না এলেই পারতেন ছোটবাবু। কি যে বলো না, এই রাত ছাড়া কি আর আসার উপায় আছে? যবে থেকে এসেছি মা একেবারে চোখে চোখে রেখে দিয়েছে। আচ্ছা পচাকা, একটু বলো তো আমাকে, কি এমন আছে বলো তো এই জঙ্গলে? জঙ্গলে কিছুই নাই দাদা বাবু, মানুষ ভয়ে মরে। ভয়? কিসের ভয়? আমিও ছোটবেলা থেকে এই প্রশ্ন করছি আমার বাপ মারে। আমারে কইছে ওই জঙ্গলে যাইতো না। কেন বলো তো? সেই কারণ আমি নিজেও জানি না। ছোট থেকে ওই শুইনাই বড় হইছি এখনো। ও, তোমরা হলে ঘোর কুসংস্কারী। আমি এসব মানি না। আমার এই জঙ্গলটা খুব ভালো লেগেছে। তাছাড়া আমি বিদেশ থেকে এখানে এলাম কি করতে? আমাদের দেশ একেবারে হন্টেড এরিয়ায় ভর্তি। আগে তুমি তো আবার বাংলা ছাড়া বোঝো না। মানে আমাদের দেশ
আমাদের পশ্চিমবঙ্গে এমন এমন জায়গা আছে যেগুলো হন্টেড। ও আবার কি? মানে ভয়ের, যেখানে রহস্য আছে, ভয় আছে, থ্রিলিং আছে, সাসপেন্স আছে, টোটালটাই, আমাদের গোটা দেশটাই তাই। এবার অনেক জায়গাতে ঘুরেছি, একমাত্র আমার ওয়েস্ট বেঙ্গল বাদ চলে গেছে, আমার প্রজেক্টের কাজে লাগবে। এইসব দিয়া কি হয়? তুমিও ছাতা বোঝো না। শোনো, আমি যেখানে থাকি মানে ক্যালিফোর্নিয়া, ওইখানকার টিভি শোতে একটা শো দেখানো হয় প্রত্যেক মানুষকে বোকা বানানোর, বুঝেছো? রিয়ালিটি শো। সেইখানে বিভিন্ন দেশ থেকে কুড়িয়ে কাচিয়ে যা তথ্য আমি সংগ্রহ করি, ওই তথ্য থেকে একটা গল্প আমি ফাঁদি। এইবার সেইটাই বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে। এমন করে অভিনয়টা করবে যেন মনে হবে ওই বাড়িটা, ওই এলাকাটা, আত্মীয় স্বজন, মানে প্রত্যেকটা মানুষ সত্যি সত্যি কোনো ভয়ার্থ জিনিস দেখেছে। এতে আমাদের প্রচুর টিআরপি বাড়ে, চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম হয়। আমি তো সেই কাজই করি পচাকা। আমি কি তোমাকে পুরোটা বোঝাতে পারলাম? মানে আমি বুঝছি, ওই টিভি শো হয় তো মাঝে মাঝে আমি দেখি। তুমি কি করে দেখবা? ওগুলো তো ওখানকার চ্যানেলে হয়, লোকাল চ্যানেলে। এখানে আসে কিনা বলতে পারবো না, আসতেও পারে। এখন তো সবটাই তোমার ওই কি যেন বলে, সেট টপ বক্সে না, কেউ কেউ আবার ডিশ বসিয়েছে। আচ্ছা শোনো, আমার সেই প্রজেক্টের কাজেই আমাকে বস পাঠিয়েছে। গোটা ভারতবর্ষ আমি ঘুরেছি, এবার আমার এই ওয়েস্ট বেঙ্গল আমি ঘুরবো। এখানে অনেক হন্টেড জায়গা আছে, আমি লিস্ট করে এনেছি। তার মধ্যে আমার এই গ্রামটা কিন্তু পড়ে, আজমগড়। নাম শুনলেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমার বস তো শুনেই রাজি হয়ে গেল, বললো চটপট যাও, তোমার যত দিনের ছুটি লাগে লাগুক, আমার একটা ভালো প্রজেক্টের দরকার, ব্যাস। কয়েকদিন রিয়ালিটি শোয়ের টিআরপিটা একটু কমতির দিকে যাচ্ছে। মানুষকে কত বোকা বানানো যায়, কিন্তু টেলিভিশনের বাংলা মানেই তো বোকা বাক্স। এখন আবার মোবাইলেও তো সবাই দেখে, আর দেখে ভয়ে একেবারে কত রকম যে মন্তব্য করে তুমি জানো না, অর্থাৎ দারুণ লাগে না? কিন্তু দাদা বাবু, সব জায়গায় তো আর সমান মানে কি বলতে চাইছ? আমি কইতাছি, আমাগো এই গ্রামের কথা আমাদের পূর্বপুরুষরাও কইতো, কিছু তো একটা বটেই আছে, শুনলেই শরীরে শিহরণ জাগে, আমাদের পুরুষাঙ্গ জানান দেয় কোনো যৌন গন্ধের। কি যে বলছো? এই একটু ভালো করে ইংলিশে বলতে পারবা? আমি আবার কিছু কিছু শব্দের মানে বুঝি না। এই কথা আমি তোমারে কেমনে বোঝাই? তুমিও পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, কামনা শক্তি তো দুইজনেরই জাগে। ও, তার মানে তুমি বলছো এমন কোনো শক্তি, তাই তো? শুধু শক্তি না, পৈশাচিক শক্তি। তার মানে তুমি জানো, আমাকে বলবে না? আমি আবার কখন কইলাম কইব না? কইতাছি রাত হয়ে যাইতাছে, ঘরকে চলো। দিদিমণি যদি ঘুম থেকে উঠা দেখে তুমি নাই, আমারে বকাবকি করবো। পচাকা, মাকে কেন যে এত তুমি ভয় পাও আমি বুঝি না। এই বাবাও মায়ের ভয়ে তটস্থ হয়ে থাকে, তুমিও কেন? মা কি যায়নি? অমন কথা কইও না, অমন কথা কইও না সর্দা বাবু। আরে মানদি, তুমি এখন কোথায় গেলে? আমি তোমারে আর পচাদারে লক্ষ্য করতেছিলাম। এই গভীর আধারে জঙ্গলে কেন আইলা? ঘরকে চলো, ঘরকে চলো। মানদি ছাড়ো না। আমি ছাড়ুম না, আমি লইয়া যাবো তোমারে। এই 2 হাত দিয়া তোমারে আমি জন্মাইতে দেখছি, এরপরে তোমারে আমি সাইরা কেমনে যাই? আবার তুমি শুরু করলে। ঠিক আছে চলো, যাচ্ছি। তোমাদের পাল্লায় পড়লে 1 মাসেও আমার প্রজেক্টের কাজ সম্পন্ন হবে না। মানদি, 1 কাপ চা। যাই। ঘুম থেকে উঠতে যে কি এমন দুধ চা খাও? দুধ চা খাইতে নাই, র চা খাইতে হয়। আরে তোমার র চা রাখো তো, এখানকার খাঁটি গরুর দুধের চা দিয়েছো? হ্যাঁ, এই তো দাও। নেক্সট টাইম থেকে
একটু মিষ্টি বেশি দেবা নেক্সট। হ্যাঁ রে বাবা, মানে আগামীকাল থেকে, ঠিক আছে? একটু মিষ্টিটা বেশি দেবা, আমি আবার কম মিষ্টি খেতে পারি না। আচ্ছা, আমারে কইলেই হইতো। আমি তোমায় কালকেও বলেছি, ভুলে গিয়েছিলে। আচ্ছা, পচাটা কোথায়? পচা পচা তো বাড়ি গেছে। বাড়ি গেছে মানে? আমাকে যে বললো সকালবেলা জঙ্গল ঘুরে দেখাবে, আরে কালকে তোমার সামনেই তো আমরা দুজনে কথা বলতে বলতে এলাম। আমি মরণ দশায় গভীর রাত্রে কোথায় গেছি? কি সব বলো মানুদি, তুমি তো ছিলে। আমি আর পচাকা জঙ্গলে ঘুরছিলাম। তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ মানে? হ্যাঁ, পচাকা তো কালকেই চলে গেছে গ্রামে। তুমি কার সাথে গেছো জঙ্গলে? এই তোমরা আমার সঙ্গে হেয়ালি করছো না? আমাকে ভয় দেখাতে চাইছো, আমাকে বোঝাতে চাইছো কোনো অশুভ শক্তি। তুমি কি পাগল হইছো? যাই, ওই যে দিদিমণি ডাকতেছে, আমি আসি। এই প্রত্যেকটা মানুষ আজব একেবারে। কালকে রাত্রেবেলা আমার সঙ্গে জঙ্গলে গেল, আজকে বলে কি না। যাই, বরং চাটা খেয়ে ফ্রেশ হয়ে নি। উফ, এখানকার আবহাওয়ায় আমার শরীরটা কত পরিবর্তিত হয়েছে। যখন ফিরে যাব ক্যালিফোর্নিয়া, এমিলি আমাকে দেখলে নিশ্চয়ই অবাক হয়ে যাবে। আরে এ কি এমা, এমন লাগছে কেন? যাই তো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিবস্ত্র করে অতনু। হঠাৎ করে তার মনে হচ্ছে তার পুরুষ সত্তা যেন তার শরীর থেকে হারিয়ে গেছে। সকালবেলা ওয়াশরুমে গিয়ে এমন একটা ফিলিংসের কারণে প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল। পরে আয়নার সামনে বেআব্রু শরীরটাকে দেখতে দেখতে অতনু বুঝতে পারে বোধহয় গ্রামে এসে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গেরই একটু পরিবর্তন হয়। এমনিতেই অতনু পুরুষ হিসাবে একেবারে সুপুরুষ, সুস্থ, স্বাভাবিক, সুঠাম একজন দেহের অধিকারী, আর অপূর্ব সুন্দর। খুব সুন্দর দেখতে অতনু ছোটবেলায় যখন কোল জুড়ে জন্ম নিয়েছিল রমা দেবীর, তখন থেকেই মনস্থির করে নিয়েছিলেন ছেলেকে সব স্বপ্ন পূরণ করাবেন। ছোট থেকেই যা যা চেয়েছে তাই নিয়েই সে বড় হয়েছে। পড়াশোনায় আগাগোড়াই ভালো ছিল অতনু, বিদেশে চান্স পায়। তবে রমা দেবী আর অতনুর বাবা সুখরাজের ইচ্ছে ছিল ছেলে গ্রামেই থাকবে, ডাক্তারি পড়বে। কিন্তু না, ছেলে বড় হওয়ার পর যখন বলল সে ইঞ্জিনিয়ার হতে চায়, রাজি হয়ে গিয়েছিলেন দুইজনে। যতই হোক বংশের প্রদীপ, তার ইচ্ছে মতো তো কিছু কিছু জিনিস করতে হবে, না হলে সেই বা বৃদ্ধ বয়সে বাবা মায়ের প্রতি আনুগত্য দেখাবে কেন? প্রথম প্রথম রমাদেবী ছেলেকে ছাড়তেই চাইতেন না। আর সন্তানাদি হয়নি ওনাদের, চেষ্টা করেননি তা নয়, কিন্তু ওই যে বিধাতার লেখা, কপালে ছিলই একটি, হয়েছেও তাই। যদিও এতে কোনো আক্ষেপ নেই সুখরাজ এবং তার স্ত্রী রমার। যেদিন প্রথম অতনু বিদেশ যায় ক্যালিফোর্নিয়ায়, খুব কান্নাকাটি করেছিলেন, পরে মনকে বুঝিয়েও ছিলেন। এরপরে অতনু জানায় সে ইঞ্জিনিয়ারিং ডক্টর কিচ্ছুই না, সে একজন ভালো ফটোগ্রাফার হতে চায়। ছেলের সাথে একমত হয়ে দুইজনেই সায় দিয়েছিলেন। তারপর ছেলের জন্যে দামি ক্যামেরা কেনা থেকে শুরু করে যাবতীয় কিছুর বন্দোবস্ত করা, বিদেশে পাঠানো প্রচুর টাকা। ছেলে সেই অর্থের দাম দিয়েছে, একজন ভালো ফটোগ্রাফার হয়েছে এবং অনেক বড় বড় মানুষের সঙ্গে ওর ওঠা বসা। কলকাতায় একটা স্টুডিও খোলার ইচ্ছে রয়েছে ওর, এই প্রত্যন্ত গ্রাম আজমগড় ছেড়ে। কিন্তু বাবা মা শেকড় ধরেই বসে আছেন, ওনারা কিছুতেই ছেলের সঙ্গে শহরে পাড়ি দিতে রাজি নন। অতনু তাই ইচ্ছে করলেও তার ভালোবাসা এমিলিকে গ্রামে এনে রাখতে পারে না। এমিলি মেয়েটা আবার বিদেশি আবহাওয়ায় বড় হয়ে সেখানেই স্বাচ্ছন্দ্য বোধ করে।
এদিকে মা বাবাকেও ফেলতে পারবে না। দোটানার মধ্যে পড়ে অতনু শেষ পর্যন্ত বসের প্রবল চাপে প্রজেক্টের কাজ নিয়ে পশ্চিমবঙ্গের আজমগড়ে চলেই আসে। হেমেলি আসার সময় খুব কান্নাকাটি করেছে, কিন্তু শেকড়ের টান সেটা কি ভোলার যায়? এছাড়াও মায়ের সাথে গত 15 দিন আগে, মানে এখানে আসার আগে, ফোনে কথা বলতে বলতে অতনু শুনতে পেয়েছিল ওদের কাছেরই এক আত্মীয় আজমগড়ের গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছে। দিন 7 পরে তার নরকঙ্কাল উদ্ধার হয়েছে এবং তার শরীর থেকে অনেকগুলো হাড় মিসিং। শুনেই একটা চমকপ্রদ ভৌতিক ঘটনার সুন্দর একটা প্লট মাথায় চলে এসেছিল অতনুর। বুঝতে পেরেছিল গ্রামে এসে কায়িক পরিশ্রম করলেই প্রচুর অর্থ সে ইনকাম করতে পারবে বিদেশে গিয়ে। মা বাবার যখন আরেকটু বয়স হবে তখন হয়তো ওনারা রাজি হয়েই যাবেন ওর সাথে শহরে চলে যেতে। আজমগড়ের পৈতৃক ভিটে বিক্রি করে দিয়ে শহরে একটা বিরাট বাড়ি কিনে সেইখানেই স্টুডিও করে বিশাল নামডাক হবে এক সময় অতনুর। স্বপ্ন তো সবাই দেখে, অতনুও দেখেছে। তবে এইখানে আসার পর সাদা চুলের সেই এমিলি একটা ফোন করেনি। মেয়েটার চোখের মনি কালো না, ধূসর রঙের, গায়ের রং কেমন যেন ফ্যাকাশে সাদা, ঠোঁট দুটো গোলাপি, বিদেশিদের যেমন হয় আর কি। তবে মেয়েটি সহাস্য বদনা, উচ্চতায় 5 ফুট 7 ইঞ্চির কাছাকাছি। অতনুর সঙ্গে পাশাপাশি দাঁড়ালে বেশ ভালোই মানায়। ছিপছিপে গরমে একদিন লাল টুকটুকে শাড়ি পরেছিল সে। অতনু সেই দিন নিজেকে আর সামলে রাখতে পারেনি, জড়িয়ে ধরে কপালে আলতো একটা স্পর্শ এঁকে দিয়ে বলেই দিয়েছিল আই লাভ ইউ। তারপর থেকেই সম্পর্কটা গাঢ় থেকে গাঢ় হতে শুরু করে। এরপর অতনুর প্রজেক্টের কাজে গ্রামে আসা, আর গ্রামে এসেই মা এবং বাবার সেই 1000 রকমের বাধ্যবাধকতা আর নিয়মানুবর্তিতা। শোনো, তুমি ছোটবেলা থেকে বিদেশে বড় হয়েছো, সেই মাধ্যমিকের পর থেকেই। তাই বলছি, গ্রামে কিন্তু কিছু নিয়ম রীতি আছে। তুমি 1 মাস থাকবে শুনে আমরা খুব খুশি, রমাও খুব খুশি। কিন্তু তোমাকে বলে রাখি বাবা, আজমগড়ের জঙ্গলে কিন্তু যাবে না। কদিন হলো ওখানে বেশ একটু ঝামেলা হচ্ছে। স্থানীয় প্রশাসনিক কর্তারা এসেছেন, এমএলএরাও এসছে, আমার সাথে মন্ত্রীর ওঠা বসা আছে। কথা হচ্ছে জঙ্গলটা সিল করে দেওয়া হবে। ওখানে যা কিছুই হোক, মানে আমি ঠিক বুঝতে পারছি না বাবা, সিল করে দেবে কেন? এ তো বোঝাই যাচ্ছে ওখানে কোনো কুকর্ম হয়, যার জন্যে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্যে। রমা, তোমার ছেলেকে চুপ করাও। এখন আমার ছেলে কেন? হ্যাঁ, যখন ভালো ভালো ম্যাগাজিনে ওর ছবি বেরোয়, টিভিতে যখন ওকে দেখানো হয়, তখন তো আমার ছেলে করে বিরাট বুক বাজাও, আর যেই ছেলে অন্যায় কিছু করবে অমনি আমার হয়ে গেল। কথা বাড়িও না রমা, ওকে একটু বোঝাও। আমি নায়েব মশাইয়ের সঙ্গে বেরোচ্ছি। তুমি আবার কোথায় যাচ্ছ? ছেলেটা সবে এলো। আমি এক্ষুনি চলে আসবো, কাজ আছে কাছারিতে। বাবা, তোমার কাছারি বাড়িতে আমাকে নিয়ে যাও না কেন গো? সেই ছোটবেলায় নিয়ে যেতে, তারপর থেকে তো আর ওখানে গিয়ে তোমার কাজ নেই। তোমার পেশা আর আমার পেশা আলাদা। আমি করি কাঠের ব্যবসা, আমার পূর্বপুরুষরাও তাই করতেন। একসময় ইচ্ছে হলো ডাক্তারি হব, হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করলাম। বাবা স্পষ্ট বলে দিলেন, গ্রামে থেকে ডাক্তারি করো। এইখানে থেকে কি আর বেশি পয়সা জমানো যায় বাবা? তাই বলে কি আমি ডাক্তারি করি না? টুকটাক করি। এখন ছেড়ে দিয়েছি, ব্যবসাটাকেই ধরে নিয়েছি। তোমার ঠাকুরদার, উনি মনে প্রাণে তাই চাইতেন, কিন্তু আমি তাই চাই না। আমি চাই না আমার ইচ্ছে তোমার মাথার ওপরে বোঝা হিসাবে চাপিয়ে দিতে। তোমার কাছে কি কাজটা বোঝা বলে মনে হয় বাবা? অবশ্যই, নিজের পছন্দ মতো কাজ না পেলে সেটাকে বোঝা বলেই মনে হবে। রমা, তুমি সামলাও ওকে, আমি চললাম। তাড়াতাড়ি চলে এসো। আরে হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। কই নায়েব মশাই? হ্যাঁ, তখন থেকে দাঁড়িয়ে রয়েছেন।
চলুন চলুন, বলি পা ব্যথা হয়নি তো? কি যে বলেন। সুখরাজ মানে অতনুর বাবা এমনিতেই খুব রসিক মানুষ। রমা দেবী খুব খুশি স্বামী হিসাবে ওনাকে জীবনে পেয়ে, ততোধিক খুশি ছেলে হিসাবে অতনুকে পেয়ে। ছেলে বিদেশ থাকলেও মা বাবার দৈনিক 3-4 বার করে খোঁজ নেয়, 2 বার তো ভিডিও কল করবেই। আবার যেদিন যেদিন অতিরিক্ত কাজের প্রেসারে ফোন করতে পারে না, সেই দিন রাতে ফোন করে পারলে মা বাবার সাথে পুরো রাতটাই কথা বলে কাবার করে। তাই ছেলেকে নিয়ে একটু বেশি গর্ববোধ করেন রমা দেবী। কিরে, বাপি কি বললো শুনলি? শুনলাম তো। এই আসার সঙ্গে সঙ্গে তোমাদের এই বাধ্যবাধকতাগুলো আমার একদম পছন্দ হয় না মা। কি আছে জঙ্গলে? জঙ্গলে কি আছে আমি বলতে পারবো না রে বাবা। আমি বিয়ের পর থেকেই শাশুড়ি মার কাছ থেকে শুনেছি যাতে ওই জঙ্গলে কেউ না যায়। তাই বুঝলাম। তা তুই থাকছিস তো? হ্যাঁ, আমার তো প্রজেক্টের কাজ নিয়ে এসেছি, থাকতে হবে বেশ কদিন। মা, শহরে চলো না আমার সঙ্গে, সেখানে গিয়ে তুমি থাকবে। কতদিন তোমার হাতের রান্না খাই না। কি খাবি বল? দূর, এখানে তো কয়েকদিনের জন্য, তারপর তো আবার সেই বিদেশে ফিরে গিয়ে। জানো, তোমার হাতের কচি মুরগির ঝোল, কচি পাঁঠার মাংস, তারপরে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল, এগুলোকে কত পরিমাণে মিস করি। আজকে একটু করবে? করবো কেন, করেছি তো। তুই স্নান সেরে নে, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। আর এই পচা কাজে কোথায় গেল? ওই তো ঢুকছে। ও পচাকা, পচাকা! কি গো, তুমি আমার সাথে কালকে গিয়েছিলে না? কোথায়? কোথায় মানে? আজমগড়ের জঙ্গলে যাওনি? না তো, আমি তো কালকেই দিদিমণির কাছে পারমিশন নিয়ে। পচাকা, তুমি ইংলিশ শিখে গেছো? ওই আর কি, সঙ্গ দোষে রঙ্গ। আমি তো দিদিমণির কাছে জিজ্ঞেস করে গেলাম। বাড়ি গিয়েছিলাম, মেয়েটা শরীর ভালো না, জ্বর এসেছে, দেখার কেউ নেই তাই। তোমার আবার মেয়ে আছে? হ্যাঁ, আমার মেয়ে আছে, এই তো 18তে পা দিল, একাই আমার ঘর সংসার সামলায়। আচ্ছা, তোমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম পদ্মিনী। বাহ বাহ, নামটা খুব সুন্দর তো। তোমার তো আজকে আমাকে জঙ্গলে নিয়ে যাওয়ার কথা ছিল, বলেছিলে না? দিনের বেলা আলো থাকতে থাকতে দেখতে, রাত্রের বেলা গেলেই নাকি আমাকে কিসে খেয়ে নেবে, আমার হাড় ফেলে দিয়ে যাবে। হেসো না, হেসো না, এ কথা হাসির কথা নয়। থামো তো, হাসির কথা নয়। কুসংস্কারের ফাঁদের মধ্যে পড়ে বসে আছে। তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো আগে। কোথায় যাব? মা, এই যে বললে আমাকে তুমি ঘোরাতে নিয়ে যাবে। এখন তো আমার কাজ আছে। তাহলে কাজ করো না, তোমার মেয়ে যখন আছে তাকেই বলো না আমাকে নিয়ে একটু জঙ্গলে ঘুরে আসতে। এইটা একটা ভালো কথা, কিন্তু মেয়েটার জ্বর তো, অনেক দিন ধরে কিছু খেতে পারছে না। সে জ্বর হলে সবারই মুখে অরুচি হয়, ওকেই বলো না আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে, তোমার মেয়ের সঙ্গে একটু আলাপ হয়ে যাবে। আমি তো জানতামই না তুমি যে বিয়ে করেছো, তোমার যে মেয়ে আছে। বিয়ে? বিয়ে করনি? আর হাসছো কেন? আবার হাসবে না? এ কি মানদি তুমি? হ্যাঁ, শালা মেনি মুখো কোথাকার, ওর আবার মেয়ে হবে? ও তো নিজেই মাকন্দে। কি বলছো তোমরা? হ্যাঁ, বিয়ে করেছে নাকি? মেয়েটাকে কুড়িয়ে পেয়েছিল, তাকেই একেবারে কোলে পিঠে করে। বাহ, এ তো খুব ভালো কাজ, খুব ভালো কাজ করেছো। তা মেয়েটা তোমাকেই তো বাবা হিসাবে চেনে? হ্যাঁ, চেনে মানে বাবা হিসাবে অজ্ঞান। মেয়েরা তো জন্ম থেকেই সব গুণ নিয়েই জন্মায়। ছেলেদেরকে শিক্ষা দিতে হয়, মেয়েদেরকে শিক্ষা দিতে হয় না। ওরা জন্মগতই মায়ের জাত। আমাকে শাসন করে, আমাকে খাওয়ায়, আমি কোনটা করলে আমার শরীর খারাপ হবে সব বোঝে। একটা ছেলে হলে তাকে শেখাতে হয়, পড়াতে হয়। মেয়ে আমার সবটা নিয়েই। বুঝেছি। তুমি কি কোনো বন্দোবস্ত করতে পারবা নাকি? আমি বাড়ি যাই, দেখি গিয়ে পদ্দি ঘরে আছে নাকি। চলো, আমাকেও নিয়ে চলো। কেন বাবা, তুমি থাকো না, আমি নিয়ে আসবো খনি ওকে। এ কি, তোমরা এখনো কাজ করতে যাওনি?
দিদিমণি দিদিমণি কি বলছে বাবু? কি হয়েছে? কি বলেছিস তুই? হ্যাঁ আমি বলছি মা আমি একটু ঘুরতে বেরোবো। কোথায়? মানে ওই আজমগড় জঙ্গলে। তোকে বললাম না ওখানে যাস না। ওখানে কি আছে ওখানে মা? তুমিও বলছো না, বাপি বলছে না, কাকা বলছে না, মালতী বলছে না। আমার মাথাটা কেমন হয়ে যাচ্ছে। বলো না। ওইখানে শুনেছি নাকি কোনো বিপদ টিপদ হবে। ঠিক আছে, ও যখন বলছে ওকে নিয়ে যাও। কিন্তু আমার তো কাজ আছে দিদি। তোমার কাজ আছে? তাহলে কাউকে বলো ওকে নিয়ে ঘুরতে। আমি বলছি তো রামুকার নাকি একটা। কথাটা বলার আগেই সঙ্গে সঙ্গে পচা চোখ টিপে তাকালো মানুর দিকে, আর মানু বলল, রামুকানা পচা। ও হ্যাঁ, উনার নাকি। সে তোমরা যা খুশি করো, নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে করো। আমি মন্দিরে বেরোচ্ছি। শোনো, তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। কিন্তু মা, বললাম তো। রমা দেবীর এই এক দোষ, নিজের সিদ্ধান্ত নিজে জানিয়ে সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করেন। ওনার কাজে এতটুকু বিলম্ব হলে চলবে না। টাইম টু টাইম সব কিছু করতে হবে। কোথায় তোমার বাড়ি? কোথায়? ওই তো আমার বাড়ি। বলছি এখানে আসার পর থেকে পচাকা রামুকাকে তো দেখলাম না। রামুর তো সেই কবেই গেছে। ওর কোথায় গেছে? ওর বসত ভিটে বিহারে। ও আচ্ছা আচ্ছা, ফিরবে না? সে আমি বলতে পারবো না। এই যে আমার ঘর। এ বাবা, এ এত ছোট ঘর! এই ছোট ঘরে তুমি আর তোমার মেয়ে থাকো কি করে? কথা শেষ করার আগেই পদ্মিনীকে দেখে মাথাটা ঘুরে যায় অতনুর। এত সুন্দর একটা মেয়ে কারো থাকতে পারে? যাকে দেখেই নিঃশ্বাস ঘন হয়ে আসে, জোয়ারে ভাসতে ইচ্ছা করে, শরীরের সাথে শরীর কথা বলে ওঠে, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে পরস্পরের সত্তাটুকু শুষে নেওয়ার আপ্রাণ ইচ্ছা মনে জেগে ওঠে। আচম্বিতেই অতনুর হাত দুটো কেমন যেন যত্রতত্র ঘুরে বেড়াতে চাইছে। পুরুষের বুক থেকে উঁকি মেরে উঠে আসছে সেই মেয়েলি গন্ধটা। দাঁড়িয়ে রইলে কেন? এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাইছে অনেক কিছু। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই অপার্থিব সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে আহ্বান করছে যেন অতনুকে। পদ্দি। হ্যাঁ বাবা। ইনি হলো মালকিনের ছেলে। আমি ওনাকে চিনি। চিনিস মানে? আমি ওনাকে দেখেছি। কোথায়? সে তোমার না জানলেও চলবে বাবা। তুমি এখন এসো। কি করতে হবে আমাকে? তুই এনাকে নিয়ে এক্ষুনি একটু জঙ্গল ঘুরে আয় দেখি মা। জঙ্গলে? তুমি যে আমাকে যেতে বারণ করো। আমি জঙ্গলে বেরোলে নাকি? ওই সব কথা এখন থাক না। যা, ওনাকে নিয়ে একটু ঘুরে আয়। নমস্কার। নমস্কার। কি দেখছেন? আমি এত সুন্দর কি? মেয়েটা মুখ থেকে যেন নিজের প্রশংসা বাক্য নিজেই করে। না মানে ঠিক আছে, চলুন। আমাদের আজমগড়ে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা আছে। এখানে নাকি কে একটা ঘুরে বেড়ায়, মানুষ গেলেই তার হাড় মাংস চিবিয়ে খেয়ে নেয়। যার হাড়ে স্বাদ লাগে না তার হাড়টা নাকি ফেলে দিয়ে যায়। কেমন উল্টোপাল্টা কথা না বলুন? মেয়েটি সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকক্ষণ আগেই পচাকা চলে গেছে আবার মহলে। মেয়েটা কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছে, আর ওর দোলানো সেই কোমর দেখে টলটলে জলের ওপরে সাঁতার কাটার মতো অনুভূতি হচ্ছে অতনুর। সমুদ্রের গভীরে অজানায় ডুব দেওয়ার রোমাঞ্চ, শরীরে জ্বালা ধরানোর অনুভূতি, সবটুকু ভালো। আরও একটু সুপুরুষ যদি সে হতে পারত। ঘনিষ্ঠ আলিঙ্গনাবদ্ধ অবস্থাতে ইচ্ছে করছে মেয়েটাকে বলতে মনের কথা। অতনু ভুলেই গিয়েছে এমিলির কথা। এই মেয়েটা এতই সুন্দরী। এই মেয়েটা যদি চায় অতনুকে, তাহলে অতনু আর না করতে পারবে না। হয়তো গ্রামেই থেকে যাবে সারা জীবনের জন্যে। এত সুন্দর একটা মেয়ে এইরকম একটা অঁচপাড়া গায়ে থাকতে পারে ভাবতেই
আবার অর্কর শরীরটা শিহরিত হয়ে ওঠে। নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে সেই ঘন বেআব্রু হয়ে যাওয়ার চিন্তা ভাবনা। কি দেখছে না করে, আসুন। এই দেখুন, এটা হলো পুরনো কালীমাতার মন্দির, প্রণাম করুন। কিন্তু মূর্তি কোথায়? আপনি কি মশাই, আপনার অন্দরমহলের খোঁজ নেন না নাকি? অন্দরমহলের খোঁজ নেন না কথাটা বলার সঙ্গে সঙ্গেই অর্ক বুঝতে পারে ওর কোমরে উদ্ধৃত ওরই পুরুষাঙ্গের খোঁজা। মেয়েটি তাকিয়ে রয়েছে সেই দিকেই। অর্ক লজ্জা পেয়ে যায়। মানে মানে আপনার অন্দরমহলেই তো রয়েছে মায়ের মূর্তি। আপনার বাবা নিয়ে গেছেন তো এখান থেকে। অষ্টধাতুর মূর্তি ছিল, দেবী ছিন্ন মস্তার। যদি কোনো ডাকাত এসে চুরি করে নিয়ে যায়। তার উপরে আমাদের এই আজমগড়ের গ্রামের এই জঙ্গল নিয়ে অনেক উল্টোপাল্টা কথা রয়েছে, সেই কারণেই অষ্টধাতুর মূর্তি, বুঝতে পারছেন তো? তৎকালীন সময় মানে সে 1870-এ যখন এখানে এই মূর্তি স্থাপিত করা হয়েছিল, তখনই দাম ছিল 18 লক্ষ টাকা। তাহলে এখন কত হতে পারে? বাবা, এত খবর তুমি কি করে রাখো? আমি রাখবো না, আমি তো এই গ্রামেরই জন্মগত। তার মানে তুমি বলতে চাইছো তুমি সে 1870-এ জন্মেছো? তা কখন বললাম, হয়তো তার আগেও। আবার আবার মেয়েটির চোখের ঝিলিক, শরীরের বাঁকা এই অঙ্গ প্রত্যঙ্গ, তার উন্নত বুক, তার নাভির খাঁজ, অল্প অল্প শিহরিত হচ্ছে আবার অতনু। বিদেশ থাকাকালীন এমিলির সঙ্গে অনেকবার সে দেখা করেছে, অনেকবার নিবৃত নিশীথ যাপন হয়েছে, কিন্তু এইরকম একটা অবস্থায় বারবার যেন অতনুর মুখ থেকে বেরিয়ে আসতে চাইছে, প্লিজ সাক মি। কিন্তু ঘন নিঃশ্বাসের সাথে কয়েকটা কথা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই, কি বললেন? বাবা সরি, কিছু না। আপনি বোধহয় কিছু একটা বললেন আমাকে, আমার ভুল হয়ে গেছে। আপনি চলুন প্লিজ। আসুন, এইদিকে আসুন। ওই যে দেখছেন, ওখানে আগে নরবলি হতো। নরবলি? হ্যাঁ, এইখানকার রাস্তাটা খুব খারাপ ছিল আগে নাকি। এখানে মানে এক এক সময় হয় না এক একটা গ্রামে আচমকা আচমকা বিভিন্ন রকম রোগ বাগের সৃষ্টি হয়, তখন মানুষ মরতেই থাকে গ্রামকে গ্রাম উজাড় করে। আজমগড়েও নাকি তাই হয়েছিল। তখন আপনার ঠাকুরদা 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 ঠাকুরদা, বুঝেছি, মানে আমার পূর্বপুরুষ। এক্স্যাক্টলি। তুমি পড়াশোনা জানো? হ্যাঁ, গ্রামের মেয়েরা কি মূর্খ হয় নাকি? কথাটা নিজে বলে নিজেই যেন কিরকম হতভম্ব হয়ে গেল অতনু। বলল, সরি, আমি বুঝতে পারিনি। ভুলে যাবেন না, এখানে কিন্তু অনেক বড় হাই স্কুল আছে। ও তাই তো। তা তুমি? আমি এইচএস পাশ করেছি। কলেজে ভর্তি হবে না? কে ভর্তি করবে আমাকে? কলেজ তো সেই কলকাতা। বাবা বলেছে এই পর্যন্তই থাক, এরপরে ভালো একটা সুপাত্র দেখে আমাকে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, বিয়ে করতে খুব শখ হয়। তা হবে না কেন? সব মেয়েদেরই শখ করে, শাঁখা পলা পরতে, সিঁদুর পরতে। আপনি বুঝি বিয়ে করেননি? না, আমি এখানে থাকি না তো। জানি, আমি বিদেশে থাকেন, সেখানেই একটি গার্লফ্রেন্ডও আছে, নাম এমিলি। তুমি এত কিছু কি করে জানলে? মশাই, আমি মুখ দেখে মন পড়তে পারি। আচ্ছা চলুন, যেটা বলছিলাম, তারপরে এখানে দেবী ছিন্নমস্তার মূর্তি প্রতিষ্ঠা করা হয়। জানেন এই মূর্তি কে প্রতিষ্ঠিত করেছিল? কে? যেমন তেমন মানুষ নয়, পাল। পালই তো মূর্তি বানায়। আরে বাবা, সেই পাল আমাদের সম্প্রদায়ভুক্ত নয়, ভিন জাত। তার হাতেই দেবীর সুষ্ঠু একটা মূর্তি হয়েছে। অপূর্ব সুন্দর মায়ের সেই মূর্তি, গলা থেকে 3টে রক্তের ধারা বেরিয়ে আসছে, একটা জয়া, একটা বিজয়া, আর একটা মায়ের মুন্ডু নিজে সেটা ভক্ষণ করছে। মা দাঁড়িয়ে রয়েছে রতিক্রিয়া সম্পন্ন 2টি দেহের ওপরে, মানে কামের বিলুপ্তিকরণ। এটাই তো মায়ের মূল। আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনতে বুঝি ভালো লাগছে না? লাগছে, খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তাহলে আমার থেকে দূর দূরে কেন সরে যাচ্ছ তুমি? অতনুর নিঃশ্বাস ঘন হয়ে আসে। উত্তরের অপেক্ষা সে করতে পারে না।
চট করে জড়িয়ে ধরতে চায় সেই মেয়েটিকে, কিন্তু না, দুহাত সরে গিয়ে সে বলে, কি হলো, আসুন। অতনুর মনে হলো মেয়েটি কিছু একটা বলল, তারপরে মনে হলো না, হয়তো ওর নিজেরই ভুল। এই দেখুন, এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়, আর ওই দেখুন ওখানে রয়েছে নদী, স্নান করবেন ওখানে? আমি তো জামা কাপড় সঙ্গে আনিনি। তাতে কি হয়েছে, ওখান থেকে আপনার প্রাসাদ বেশি দূর নয়। কিন্তু ভিজে জামা কাপড়ে থাকলে মা বকাবকি করবে। ওরে বাবা, মাকে এত ভয় পান? ভয় না, শ্রদ্ধা। রাখুন রাখুন, করতে হবে না, অন্য সময় করবেন। এ বাবা, সন্ধে হয়ে আসছে, আপনার সাথে কথা বলতে বলতে কখন দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। যান এখন আপনি। তুমি একা তোমার কুঠিরে যেতে পারবে? নিশ্চয়ই পারবো, আমি পৌঁছে দিয়ে আসি। না, পৌঁছে দিয়ে আসতে হবে না। পৌঁছে দেওয়ার নাম করে তারপরে বলবেন বিদেশে একটি ছেলে একটি মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার পর একটা কিস করে। ওসব চুমুর টুমুর মধ্যে আমি নেই বাবা, আপনি যান। তুমি দেখছি অনেক কিছুরই খোঁজ রাখো। রাখতে হয় না, দিনকালের যা অবস্থা। মেয়েদের প্রতি সব পুরুষরাই চুপচুপ করে তাকিয়ে থাকে। আপনি যান তো। কিন্তু এই জঙ্গলের তো ইতিহাসটাই আমার জানা হলো না। আরে কি ইতিহাস? এইখানে কোনো একটা সময় কেউ মনে হয় খুন হয়েছিল, তারপর থেকেই। খুন হয়েছিল? হ্যাঁ, দুটো জোড়া, একটা ছেলে একটা মেয়ে। তুমি কি করে জানলে একটা ছেলে একটা মেয়ে? সবই বাবার কাছ থেকে শোনা। কিন্তু আমাকে যে পচাদা বলল, ও নাকি কিছুই জানে না। বাবা অনেক কিছুই জানে, তবে বলে না। আমি তো মেয়ে, আমাকে বলেছে। আমাকে না বললে আমি নিজেকে প্রোটেক্ট করব কি করে? বাহ, তোমার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। লাগবে তো, আমি মেয়েটাই এরকম। আচ্ছা, আমি এখন চলি। হ্যাঁ, তোমার ভয় করবে না? আমাকেই লোকে ভয় পায়, আমি কেন ভয় পাবো? বলে মেয়েটি আবার চলে গেল। অদ্ভুত একটা সুগন্ধ নাকে ঝাঁপটা মারল এসে আবার অতনুর। কিছুতেই ওর পা দুটো এগোচ্ছে না। মেয়েটি কোমর বাঁকিয়ে বাঁকিয়ে সামনে দিয়ে এগিয়ে চলেছে। একবার পেছন ফিরে তাকালো সে। অতনুর মনে হলো মেয়েটির কালো চোখের মণি দুটো হঠাৎ যেন ধক করে জ্বলে উঠে আবার নিভে গেল। চোখের সামনে থেকে মেয়েটার অবয়ব যত বিলীন হচ্ছে, তত যেন কেমন একটা ঘোরের মধ্যে প্রবেশ করছে অতনু। অতনু, এই অতনু, অতনু। হ্যাঁ, কি রে, 10টা বাজে, কখন উঠবি? তোর বাবা কখন উঠে কাছারিতে চলে গেছে। তোর না আজকে জঙ্গলে ঘোরার কথা? জঙ্গল? আজমগড় ঘুরলাম তো, কালকেই তো ঘুরলাম। কে ঘোরালো তোকে? কি যে বলো না মা, কালকে পচাকার মেয়ে আমাকে। পচাকার মেয়ে? কি বলছিস? পচা তো আসেইনি, সেই কবে গেছে ওর গ্রামে। ওর মেয়ে নাকি অসুস্থ। কি পাগলের মতো বকছিস? কি বলছো মা? মানদি, চাটা। এই তো, এই নাও, টাটকা গরুর দুধের চা। মানদি, আমি কালকে কোথাও যাইনি। কালকে? কালকে কোথাও মানে? তুমি তো এলেই কালকে। কি যে বলছো? আমার মাথা যন্ত্রণা করছে মা, খুব মাথা যন্ত্রণা করছে। মাথা ব্যথা করছে? আচ্ছা, আমি এক্ষুনি ডক্টর ঘোষালকে পাঠিয়ে দিচ্ছি। কি হয়েছে বলুন তো? আমি কবে এসছি? এটা কোনো প্রশ্ন হলো? আপনি তো এলেনি থুড়ি। তুমি বলেই বলি, বয়সে তুমি আমার ছেলের থেকেও ছোট। তুমি তো এসেছই বাবা কালকে। তাহলে কালকে এলাম? কালকে এসে কি হয়েছে? না মানে কিছু না। আমি দুটো ওষুধ লিখে দিই। হঠাৎ করে শহর থেকে গ্রামে এসেছো তো, তাই মাথা কাজ করছে না। আমি লিখে দিই, এ দুটো খেলে ভালো লাগবে। সেই দিন দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেল 4টে নাগাদ অতনু একাই বেরিয়েছে আজমগড়ের জঙ্গলের উদ্দেশ্যে। এই পথ তার চেনা। গতকালকে আদৌ সে স্বপ্ন দেখেছিল? চেনা পথ ধরে হাঁটতে হাঁটতে অতনু পৌঁছে যায় সেই
ভাঙা কুটিরটার সামনে। আরে এইখানেই তো বলেছিল পচাদা তার মেয়ে থাকে। পদ্মিনী, পদ্মিনী! না, দুবার ডাকা সত্ত্বেও কারো শব্দ পায় না অতনু। মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে পড়ে। হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সে। হ্যাঁ, ছিন্নমস্তা দেবীর মন্দিরটা তো এখানেই রয়েছে, সেখানে বিগ্রহ নেই। আজ প্রাসাদে ফিরে গিয়ে বাপিকে জিজ্ঞাসা করতে হবে এখানকার অষ্টধাতুর সেই বিগ্রহটা কোথায় আছে। বাপি নিশ্চয়ই দেখাবে। ভাবতে ভাবতে হঠাৎ করে অতনুর চোখ দুটো আটকে যায় দূর পাহাড়ের কাছে সেই ঝর্ণার জলে। পাশেই রয়েছে নদীটা। একটি মেয়ে সেখানে স্নান করছে, সাদা রঙের কাপড় পরা। তার দেহবল্লরী স্পষ্ট বোঝা যাচ্ছে অত দূর থেকেও। গোলাপি বক্ষবৃন্ত, উন্মুক্ত নাভিমূলে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জলকণা। শিহরিত হয়ে ওঠে অতনু। দৌড় লাগায় সে। দেখে তো মনে হচ্ছে ওটা পদ্মিনী। তাহলে এতটা কখনো ভুল হতে পারে কি? পদ্মিনী ভিজে চলেছে, আর অতনুর জিভ আর ঠোঁট যেন বিভর আবেশে গভীরে প্রবেশ করছে। নির্মাঙ্কে দারুণ বেসামাল একটা অবস্থা তার। পেশিগুলো ক্ষুধার্ত হয়ে উঠেছে। অজগর সাপটা খাবার গিলে খাবার জন্যে বারবার যেন অত্যাচারিত হয়ে উঠেছে তার পোশাকের ওপর দিয়ে। না, সে আর পারছে না। মেয়েটা এত অত্যাচারী কেন ওর ওপরে? অতনু চায় এই মুহূর্তে মেয়েটা তাকে ধরা দিক, মর্তন চোষণ চর্বণ করুক। এখনই তার ক্ষুধার্ত যৌবনকে উন্মত্ত করে দিয়ে তার শরীরের ভেতরে প্রবেশ করাতে দিক তার নিজের সত্তাকে। ক্ষুরিত বক্ষবৃন্ত নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই নারী মূর্তি, তবে মুখটা বোঝা যাচ্ছে না। বিকেল 4টে, ঘড়ির কাঁটায় পেরোতে পেরোতে কখন যেন 5টা হয়ে গেছে। সূর্য অস্ত যাচ্ছে হালকা রোদের আলোয় এই সুন্দর জ্যোৎস্নার একটা মুহূর্তে। আকাশে বোধহয় আজ ভরা পূর্ণিমা। চাঁদ সূর্য থাকতে থাকতেই উঁকি দিয়ে তাকিয়ে রয়েছে। সারা শরীরে উথাল পাতাল যেন সাইক্লোন বয়ে চলেছে অতনুর মধ্যে। কানের ভেতর থেকে ভেসে আসছে ঝর্ণার জলের শব্দ, আর তার সঙ্গে সঙ্গে নাকে আসছে সেই মাতাল করা ঘ্রাণ। বারবার গন্ধটা বলে দিচ্ছে অতনুকে সে পদ্মিনীর খুব কাছে রয়েছে। পদ্মিনী, পদ্মিনী! পদ্মিনীর বুক থেকে কখন নেমে গেছে অনেকটা আঁচল। শঙ্খের মতো বক্ষবিন্দু বিভীষিকা একেবারে সুস্পষ্ট। আঁটো সাঁটো সেই বুকে এতটুকু আর আবরণ নেই। মেয়েটা বুঝি আদিম রিপুর এক অন্যতম নিদর্শন। সর্বনাশী পুরুষসত্তা জাগিয়ে তুলতে অদ্বিতীয় আসে। হামলে পড়তে ইচ্ছে করছে ওর নরম কোমল অঙ্গের ওপরে। ছিঁড়ে কুটি কুটি করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে ওর সর্বাঙ্গটা। কেমন যেন একটা অসম্ভব ক্ষুধার্ত শিয়ালের মতো নিজেকে কল্পনা করে অতনু। 1 পা 2 পা করে আগিয়ে যায়। মেয়েটাও আগিয়ে আসছে ওর দিকে। একটা সময় অতনু ওকে জড়িয়ে ধরে। জলের সঙ্গে সঙ্গে সেও এখন ভিজে চলেছে। আমাকে প্লিজ প্লিজ এইভাবে আমাকে যন্ত্রণা দিও না। প্লিজ প্লিজ পদ্মিনী, আমি তোমায় ভালোবাসি পদ্মিনী। তাই? কিন্তু মিলনের আগে যে ফোরপ্লেটা খুব জরুরি। কানের লতির কাছে কথাটা এনে বলে পদ্মিনী। বলো, তুমি ঠিক কোনটা পছন্দ করো? 69 পশ্চার? অতনু তাকানোর চেষ্টা করে পদ্মিনীর দিকে, কিন্তু চোখ দুটো আজ বন্ধ হয়ে রয়েছে।
এই চোখ যেন কিছুতেই আর খুলবে না। পদ্মিনী কোনো একটা মাতাল করা নেশায় অতনুকে মাতিয়ে দিয়েছে। কি ব্যাপার, এরকম স্টিক হয়ে আছো কেন? হ্যাঁ, তোমাকে কিছু হয় না নাকি? অতনুর ছেলে মানুষই আদরে কিছুতেই পদ্মিনীকে যেন ভোলানো যায় না। জলটা টলমল, ঠান্ডা শীতল, আবার উষ্ণ প্রস্রবণের মতো। পদ্মিনী বুঝতে পারে তার কোমরে অতনুর উদ্ধৃত পুরুষাঙ্গের খোঁচা। অতনু তার শির উন্মুক্ত করছে বারবার। তার বুকের ওপর, তার বক্ষের খাঁজে, নাভিমূলে অল্প অল্প স্পর্শ করছে সে। পদ্মিনী হাসে, মনে মনে ভাবে অতনু লম্বা দীর্ঘ পুরুষের সঙ্গে সঙ্গে দীর্ঘাঙ্গ পুরুষেরও অধিকারী। তার উপরে তা যদি হয় রোমশ আবৃত্ত। পদ্মিনীর এইরকম সুপুরুষ খুব পছন্দ। প্রত্যুত্তরে কোনো কথা না বলেই অতনু ভেজা পাথরের ওপরে পা ছড়িয়ে বসে পড়ে। তার ভেজা ভেজা অথচ দৃঢ় কঠিন সেই অঙ্গটি পদ্মিনীর মুখের অত্যন্ত কাছে নিয়ে বলে, প্লিজ এটা মুখে নাও। তাই তুমি তাহলে 69 পশ্চাৎটাই, মানে পরস্পরকে লেহনার চোষণ। হয়তো এটাই পুরুষের লিপ্সা, শুধুমাত্র লিঙ্গেই সীমাবদ্ধ থাকা। নারীর আকুতি তারা বুঝতে পারে না। তাদের আবদ্ধতা শুধু ছড়িতে নয়। একটি নারী চায় প্রথমে লেহন, তারপর চোষণ, তারপরে একটু তীব্র কামড়, আর তার সঙ্গে তীক্ষ্ণতর হবে আহ। হঠাৎ করে ফ্যাকাশে গলায় অতনুর কানের কাছে এনে পদ্মিনী বলে, আরো জোরে প্লিজ। অতনু বুঝতে পারে না কি করবে। টালমাটাল অবস্থায় জড়িয়ে ধরে সে পদ্মিনীকে। পদ্মিনীর ওষ্ঠ আজ পাগল করে দিয়েছে অতনুর সম্পূর্ণ পুরুষত্বাকে। কোনো কিছু মনে পড়ছে না অতনুর। জগৎ সংসার তার কাছে অধরা। ঘর্মাক্ত শরীরে যখন নিজেকে স্থাপন করল পদ্মিনীর কাছে, যেন আজ একটি কামুক পুরুষ এক মোহময়ী রমণীর নিকট নিজের সম্পূর্ণ যৌবনটুকু দান করছে, আর পদ্মিনী আশ্লেষে গ্রহণ করছে সম্পূর্ণটা। তার আঁটো সাঁটো লোভনীয় দেহটা অসভ্যের মতো ওর ওপরে সর্বনাশীর মতো আঁকড়ে ধরেছে পুরুষসত্তাকে। বারবার অতনুর হারিয়ে যেতে ইচ্ছে করছে সেই নরম উষ্ণ পিচ্ছিল প্রস্তরবিন্দের মতো শরীরী গহ্বরে। এ কি রে অতনু, ওঠ বাবা। অতনু, ইস গাটা গরম হয়েছে দেখছি। ডক্টর ঘোষালকে আরেকবার খবর দিতে হয়। মানদী, মানদা। হ্যাঁ হ্যাঁ, কি দিদি, একটু খবর দাও তো ডাক্তার ঘোষালকে। ছেলেটার বড্ড জ্বর উঠেছে। ইস, চাদর চাদর। মা হয়ে তো আর ছেলেকে বলতে পারে না। কিন্তু কি গো দাদা বাবু, তুমি সেই আসলে, আসার পর থেকে এমন উল্টোপাল্টা কি কাজ করছো বলো তো? আমি আবার কি করলাম? কত বেলাতে ঘুম থেকে উঠলে ডাক্তার তোমায় দেখে গেল। ডাক্তার আমায় কবার দেখবে? একবার দেখে গেল তো, ওষুধ দিল, আমি খেলাম। তোমাদের কি মাথা ঠিক আছে নাকি? ও মা, দাদার মাথা খারাপ হয়ে গেছে। বৌদি, কি হয়েছে? কাঁদছো কেন মানদি? কি বলছে শোনো। মা কি বলছে শোনো তো, ভালো লাগছে না আমার। কি হয়েছে বলতো তোর? সকালবেলায় তোকে কতবার করে ডাকলাম, তুই ঘুম থেকে উঠলি না। তো চাদর টাদর ভিজিয়ে
বলি, রাতে কি স্বপ্ন দেখেছিস? কি করছিস তুই এসব? নাকি বিদেশে কোনো গার্লফ্রেন্ডকে রেখে এসেছিস যার জন্য মন কেমন করছে? তার জন্য বিছানার চাদর নোংরা করার কি আছে? বাথরুম করতে পারিস না? কি বলছো মা? আমি বাথরুম করে দিয়েছি নাকি বিছানায়? তা নয় তো কি, চাদর, বালিশের ওয়ার, তারপরে তোর গায়ের এই সবটাই চেঞ্জ করতে হলো। সব ধুয়ে দিয়েছে এই মানু। ভাগ্যিস ও ছিল, না হলে আমি কি করে। মা, আমার মাথা হ্যাং হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক করে বলো তো আমি কবে এসেছি? তুই কালকে এসেছিস বাবু, কালকে এসেছিস, এখনো 24 ঘন্টা হয়নি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা মা আমাদের বাড়ির সেই পচা কাক কোথায়? পচা? সে তো বাড়ি গেছে, ফিরবে, দেরি আছে। ওর মেয়ে অসুস্থ। ওর মেয়ের নাম পদ্মিনী? না না, মেয়ের নাম পদ্মিনী হবে কেন? ওর মেয়ের নাম তো স্বপ্না। বউটা মারা গেল, তারপরই তো মেয়েটাকে নিয়েই ওর সব জীবন। আমি তো ওকে খুব ভালোবাসি, পছন্দও করি। ভেবেছিলাম ওই মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব, হোক না আমাদের বাড়িতে, থেকেই যে তোর মেয়েটা, লোকটাও শান্তি পেত। মা, আমার আমার সত্যি খুব ভীষণ খারাপ লাগছে। আমি এক কাজ করি মা, আমি আবার শহরে ফিরে যাই। শহরে ফিরবি মানে? এই যে বললি তুই কিসব প্রজেক্টের কাজ নিয়ে এসেছিস, মাসখানেক থাকবি। মাসখানেক থাকা আমার চুলোয় যাক, আমার আর থেকে দরকার নেই। আমি ফিরে যাব বললেই তো আর ফেরা যায় না বাবা। বাবা বাবা, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি বুঝতে পারছি না। কিচ্ছু হয়নি, হঠাৎ করে শহরের দূর থেকে, বিদেশ থেকে এসে এখানে এরকম হয়। শোনো, তুমি আজকে একটু ভালো করে মুরগির মাংসের ঝোল করো তো। মাংসের ঝোল মানে? আমি এসে মায়ের হাতের মুরগির মাংসের ঝোল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এগুলো কখন রান্না করলো এগুলো? তুমি তো কালকে রাতে এসেই কোনো রকম একটু স্যুপ খেয়েই শুয়ে পড়লে, মনে নেই? আজকেই তো সব রান্না বান্না হবে, তুমি তো আজকেই। যাই হোক, স্নান করে নাও তো ভালো করে, পাহাড়ের ধারে ঝর্ণা আছে। এই মানদা, ওকে নিয়ে যাও, ভালো করে স্নান করাও। স্নান করিয়ে মানদের সঙ্গে চলে এসো, ততক্ষণে সবাই মিলে রান্নাবান্না করে ফেলবে। আর আমাদের গ্রামের ওই ছিন্নমস্তা মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে এসো তো ওকে। ছেলেটা আমার কতদিন পরে এলো। চুপ করে যায় অতনু। স্বপ্নের ঘোরে বাজে বকছে নাকি সবটাই কাকতালীয় ব্যাপার? মানদা সঙ্গে যায়নি, অতনু নিজেই গেছে একা একা। যদিও অনেকে যেতে চেয়েছিল, তবুও আজ নিজেকে দিয়ে একটু প্রমাণ না করালে হচ্ছে না। এই তো সেই পাহাড়ি ঝর্ণা, আর ওই তো ছিন্নমস্তা নদ। আরে, ছিন্নমস্তা মায়ের মূর্তিও তো রয়েছে। এই তো মায়ের অপরূপ মূর্তি, মায়ের পায়ের তলায় সেই যুগল মূর্তি, যার ওপরে মা দাঁড়িয়ে, দুই দিকে জয়া বিজয়া। কিন্তু না, জয়া আছে, বিজয়া নেই। বিজয়া তাহলে কোথায় গেল? এ কি, তুমি কখন এলে? পদ্মিনী, আমার মাথায় কিছু ঢুকছে না, আমার মাথা কাজ করছে না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? পাগল হবে কেন? হে বাবা, দেখো, ওইখানে একটা বিজয়া মূর্তি ছিল, দেবীর অনুচরী। ওরা না সবসময় ক্ষুধার্ত থাকতো। দেবী ওদের ক্ষুধা মেটাবার জন্যে কত কি না করেছে। কিন্তু কি? আমি বাবার কাছে শুনেছিলাম বিজয়া খুব লোভী ছিল নাকি। তবে এই বিজয়া সেই বিজয়া কিনা জানি না। আমি জন্মের পর থেকেই এই মূর্তিটাকে এইরকমই দেখছি। কোনো এক সময় দুই বোন বাস করত। ওরা মাতৃদেবীর আরাধনা করেছিল, কিন্তু উপোস থাকার বদলে লোভী বিজয়া খেয়ে ফেলেছিল মাছ। আর মাছ খাওয়ার ফলে দেবী রুষ্ট হয়ে যায়, দেবী ওকে অভিসম্পাত করে, আর সেই অভিশাপে সে গিরগিটি হয়ে যায়। তারপরে ওর মনে অনুশোচনা বোধ হয়,
সে বুঝতে পারে চরম ভুল করেছে, কিন্তু তখন যা হওয়ার তাই হয়ে গেছে। এরপরে দেবী ওকে দেখা দেয়, আর দেখা দিয়ে বলে ওর এই পাপস্খলনের জন্যে পুরুষত্বার আশীর্বাদের প্রয়োজন, মানে এমন কোনো মুনি যিনি দৈবিক সত্তা প্রাপ্ত। সেই আশ্রমে গিরগিটিটা চলে যায়। সেখানে গিয়ে আশ্রমের মানুষের সঙ্গে থেকে গাছে বসবাস করে তাদের পুজো মন্ত্রপাঠ দেখে সে বিমুগ্ধ হয়। এরপরে একদিন ওই আশ্রমেরই একটা দুষ্টু ছেলে সকল মুনিবরকে মেরে ফেলার জন্যে তৈরি করা প্রসাদীর মধ্যে একটা সাপ ফেলে দেয়, আর সেই সাপের বিষ থেকে সকলকে রক্ষা করার জন্যে গিরগিটিটা নিজেই গাছ থেকে ওই তৈরি করা পায়েসের মধ্যে আত্মহুতি দেয়। দেবী নিজে ওপর থেকে এই ঘটনা দেখেন এবং ওকে আশীর্বাদ করেন। ও পূর্ণ যৌবনা, ওর যৌবনের কোনো শেষ নেই। এতগুলো মানুষের জীবন রক্ষা করে ও নিজে অমরত্ব লাভ করেছে। এখনো নাকি এই জঙ্গলে ও ঘুরে বেড়ায়। এই নাকি সেই বিজয়া। আমি মাইথা দাদি সম্পর্কে কিচ্ছু জানি না, আমার পড়াশোনার বিষয় নয় সেটা। এই বিজয়া সেই বিজয়া নাকি অন্য কোনো বিজয়ার ঘটনা? দেখো, আমি দেবীর শক্তি, রীতি নীতি, নিয়ম কানুন জাস্ট কিচ্ছু জানি না। আমাকে আমার বাবা মা বড় করেছেন বিদেশে রেখে। হ্যাঁ, তাদের শিক্ষা সংস্কৃতি সব কিছুকে আমি সম্মান করি, কিন্তু তাই বলে কুসংস্কারকে আমি মানি না। মানো না? তাহলে তুমি কেন এসেছো? আমি এসেছিলাম এখানকার ভৌতিক ঘটনাগুলোর জাস্ট একটা প্র্যাকটিক্যাল বানিয়ে বিদেশে গিয়ে টাকা ইনকাম করতে। এই তো, টাকাটাই তোমার কাছে সব হয়ে গেল অতনু। আমার ভালোবাসা তোমার কাছে কিচ্ছু না। পদ্মিনী, তুমি আমাকে ভালোবাসো? সত্যি তো, আমি তোমায় কত ভালোবাসি। তুমি আমার ভালোবাসার এই মূল্য দিলে? যাও, তোমার সঙ্গে আমি কথা বলবো না। রাগ করো না। সরি, আই এম সো সরি। তাহলে কবে দিচ্ছ বিয়ের প্রস্তাব আমার বাবার কাছে? কিন্তু পচাকা তো আসছেই না, আমি তো সেই জন্য বলতে পারছি না। পচাকাকে আমাকে আর কদিন সময় দাও। আমার কাছে যে আর সময় নেই। কেন সময় নেই? কেন? আসন্ন অমাবস্যায় আমার মৃত্যুদিন ঘনিয়ে আসছে। মানে? হ্যাঁ, সবাই আমাকে মেরে ফেলবে, সবাই। তার আগে আমি চাই তোমাকে নিয়ে এই পর্ণকুটিরে বাস করতে। তুমি আমাকে গ্রহণ করবে না? নিশ্চয়ই গ্রহণ করব। তুমি জাস্ট একটু কদিন। ওই দেখো, দেবীর মন্দিরে ঘন্টা বাজছে। এসো আমার কাছে। ওইখানে কি বলি দেওয়া হতো, তাই না? এসো না, আমরা দুইজন আজকে দেবীর কাছে বলি হয়ে দেবীর শক্তিটা আমাদের শক্তি নিয়ে যাই। আর আমাদের এই দৈবিক শক্তি থাকলে আমাদেরকে কারো ক্ষমতা নেই আলাদা করবে, তাই না অতনু? তুমি আমাকে ভালোবাসো, তাই না? ভালোবাসো না? বাসি, খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এসো, চলো। কিন্তু বলি মানে? চলো না, এসো না। সর্বপ্রথম আমি তোমাকে বলি দেব, তারপরে তুমি আমাকে। তাই হবে, বেশ। অতনু ভুলেই গিয়েছিল, বলি হয়ে গেলে সে আর কখনোই জীবিত মানুষ হতে পারবে না। দেবীর কাছে বসে মন্ত্রপাঠ শুরু করে পদ্মিনী। শেষ মন্ত্রপাঠ বলার সঙ্গে সঙ্গেই একটা ছুরি নিয়ে গলায় বসিয়ে দেয় অতনুর, আর সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে অতনুর নিথর দেহটা যেই মাটিতে পড়তে যাবে তার আগেই অতনু, কি হয়েছে? আমি কোথায়? মানে কি বলছো? তুমি আমার কাছে? গতকালকে আমার বার্থডে ছিল, তুমি আমাকে উইশ করতে এসেছিলে। অতনু, এমিলি কি করে এখানে? ঘড়ি দেখে অতনু, রাত্রি 1:30 বাজে। অতনু, কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? এমিলি,
আমি এখানে? তুমি আমার বাড়িতে। আজকে আমার বাবাকে তুমি বিয়ে প্রস্তাব দিলে, আমরা বিয়ে করব। আমি তোমার সাথে কলকাতায় যাব, তারপরে আজমগড়, তোমার বাড়িতে তোমার বাবা মাকে নিয়ে আসব। তুমি তো বললে আমাকে। আবার নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে অতনুর। কি যে হচ্ছে ওর সাথে ও কিচ্ছু বুঝতে পারে না। প্রবল মাথা যন্ত্রণায় মাথাটাকে চেপে ধরে দুই বালিশের নিচে, আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। কোন জন্মের পাপের প্রতিশোধ নিচ্ছ ভগবান? কোন জন্মের পাপ? সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এমিলি ওকে গরম দুধের চা দিয়ে যায়। চা খেয়ে উঠে এমিলি জানায়, আমি চলে, আবার আগামীকাল দেখা হবে। তোমার প্রজেক্টের কি হলো? তোমার তো ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া যাওয়ার কথা ছিল। আমি যাইনি। নো, নেভার। তুমি যাওনি। আমার বার্থডে ছিল, এবার তোমার যাওয়ার কথা। কবে যাবে? আর তাড়াতাড়ি ফিরো, কিন্তু আমি জানি খুব ভালো প্রজেক্ট পাবে তুমি। অতনু ফোন করে অফিসে। বস। ইয়েস অতনু, টেল মি, কবে যাচ্ছ? আমি যাব না বস। হোয়াই? কারণ আমার কাছে একটা গল্পের প্লট আছে, আমি আপনাকে দিতে পারবো। মিশন হেরিটেজ স্যার। আজমগড় তো আমি যাবই না, সেখানকার ঘটনা আমি স্বপ্নেই পেয়ে গেছি। স্বপ্ন? ইউ মে ড্রিম? ইয়েস স্যার, ড্রিম। স্বপ্ন দোষ। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।